বিয়ের ৭ দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন। পাত্রী পছন্দ করা আছে। শুধুমাত্র ছেলের বিয়ের জন্য অপেক্ষা করছিল। ছেলের বিয়ে হয়ে গেছে, ৭ দিন হয়ে গেছে। এখন শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আগামী শুক্রবার বিয়ে। এ বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শুক্রবার বিয়ে। এ বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শাশুড়িমা সেই কবে থেকে একনাগাড়ে কাঁদছেন। শেষ বয়সে এ কোন বিপদ নেমে এলো ওনার সংসারে। বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েক আত্মীয় স্বজন তখনও নিজেদের বাড়িতে ফেরেনি। আমাদের বিয়ে উপলক্ষে এসেছিল, তাদের ভিতরে এ বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। আমি সব কিছু চুপচাপ দেখছি, কিছু বলার অবস্থা নেই আমার। হাতে মেহেন্দি এখনও শুকোয়নি। বাড়ির নতুন বউ আমি। এমন গুরুগম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো হবে। বিয়ের আগে 4 বছরের সম্পর্ক ছিল মনিরুলের সাথে। এক কলেজে পড়াশোনা, সেই সুবাদে পরিচয়। সেখান থেকে প্রণয়ের সম্পর্ক। 4 বছর পার করে 7 দিন আগে বিয়ে হয়েছে। জানা মতে মনিরুলের বাবা মা আমাকে পছন্দ করেনি। আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদের সাথে জিততে পারেনি বিধায় বিয়েটা হয়েছে। কথা ছিল বিয়ের পরে আমরা আলাদা থাকব, আগের মতো পড়াশোনা চালিয়ে যাব। সব কিছুর খরচ শ্বশুর আব্বা দিবেন। যদিও শ্বশুরমশাই আমাকে পছন্দ করেননি, তবুও আমার পড়াশোনার খরচ চালাতে রাজি ছিলেন। কারণটা অবশ্য আমার অজানা। হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজের সবটুকু দায়িত্ব এড়াতে পারেননি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, শাশুড়িমা একনাগাড়ে কেঁদেই চলেছেন। সকাল থেকে এক জায়গায় বসে আছেন। কয়েকবার সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারিনি। শুধু হাত চেপে ধরে বলেছি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক। শাশুড়িমাও ভাঙা গলায় আমিন বলেছে প্রতিবার। মনিরুল সকালবেলা শ্বশুরের সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনও ফেরার নাম নেই। কয়েকবার কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ। শ্বশুর আব্বাও অফিসে চলে গেছেন, সন্ধ্যার পরে ফিরবেন। এই বয়সে এসে শ্বশুর আব্বা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন, কিছুই বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ির সম্পর্কের এমন ফাটল ধরবে আশা করিনি। ওনাদের ভেতরে ভালোবাসার কমতি আছে, এমনটা 7 দিনে একবারও মনে হয়নি আমার। বরং ভেবেছি ওনাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ়, ভালোবাসায় পরিপূর্ণ। আসলে দূর থেকে যেমনটা দেখা যায়, ভেতর থেকে তেমনটা হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। ছেলের বউ হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে। বিপদের সময় ওনাকে সান্ত্বনা দেওয়ার আমার কর্তব্য। নতুন বউ বলে সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। আম্মা কত সময় ধরে এভাবে বসে থাকবেন? এরকম করলে আপনার শরীর খারাপ করবে। মনটা যেখানে মরে গেছে, শরীর দিয়ে আর কি হবে? তবুও এভাবে ভেঙে পড়লে চলবে না। আপনাকে শক্ত হতে হবে। মুখে বলা অনেক সহজ রে মা, কিন্তু কি করে শক্ত হব আমি? এত বছরের সংসার আমাদের, ছেলের বিয়ে দিয়েছি। কয়েকদিন পর নাতি নাতনির মুখ দেখব, অথচ উনি আবার বিয়ে করবেন। আল্লাহ কোন পাপে শাস্তি দিচ্ছে আমাকে? বলেই কান্নায় ভেঙে পড়লেন। পরম যত্নে শাশুড়িকে বুকে জড়িয়ে নিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আপনি চিন্তা করবেন না। আব্বার সাথে আমি নিজেই কথা বলবো। ওনার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইব। এমনটা না করার জন্য অনুরোধ করব। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। কয়েক মিনিট পর শাশুড়িমা একটু শান্ত হলেন, উনি গোসলে চলে গেলেন। আমিও ঘরে চলে আসলাম। গোসলের সময় পেরিয়ে যাচ্ছে, কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বাড়িতে সব রুমের সাথে আলাদা আলাদা বাথরুম আছে। বাড়ির সামনে সিঁড়ি বাঁধানো বিশাল পুকুর, তাই গোসল নিয়ে তেমন সমস্যা হয় না। বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে, খাটের উপর বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত। ধীর পায়ে হেঁটে ওর পাশে গিয়ে বসলাম। হাতের উপর হাত রেখে বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মনিরুল কিছু বলল না, তাচ্ছিল্যের হাসি আসলো, যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। মনিরুল, তুমি এভাবে ভেঙে পড়লে মাকে কে সামলাবে বলো? আব্বা হুট করে এমন অবান্তর সিদ্ধান্ত নেবেন কখনো ভাবতে পারিনি। জানো মিতালি, বাবা মার সম্পর্কে ভালোবাসার কোনো অভাব ছিল না। কেন যে বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন বুঝতে পারছি না। এভাবে নিজেরা আলোচনা করে কোনো লাভ হবে না। আব্বার সাথে কথা বলতে হবে, তাহলে সমাধানের পথ বেরোবে। আব্বা আজীবন এক কথার মানুষ, একবার যা বলেন তাই করেন, কারো কথা তোয়াক্কা করেন না। তবুও কথা বলে দেখতে হবে। কিছু ভালো লাগছে না। তোমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারটা জানলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? তাছাড়া লোকজনকে মুখ দেখাবো কি করে? অযথা এসব চিন্তা করো না, আব্বার ভুলটা শোধরানোর চেষ্টা করো। আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তাই বলে তুমি এত অস্থির হবে?
আমার বাপের বাড়ির লোকজন এ ব্যাপারে কিছুই জানতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওদের কাউকে কিছু বলবো না। এসব কথা গোপন থাকে না রে পাগলি। সত্যি ব্যাপারটা গোপন রইল না। ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে। বিকাল থেকে দলে দলে মহিলারা বাড়িতে ভিড় করছে। নানান জনের নানান কথা। গ্রামের পরিবেশের হয়তো এমনটাই হয়। প্রথম দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব, কিন্তু আস্তে আস্তে মাত্রা ছড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে নানান রকমের প্রশ্ন করছে, অদ্ভুত সব রকম কথা বলছে। কয়েকজন আত্মীয় ওনাদের তালে তাল দিচ্ছে। ওনাদের কথার আমার গা ঘিন ঘিন করে এসেছে। বিরক্ত হয়ে এক এককে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম। চিৎকার করে বলে উঠলাম, আমার শ্বশুর বিয়ে করুক বা না করুক, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এ নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কোথা থেকে এমন আজগুবি কথা নিয়ে আসেন আপনারা? আর আত্মীয় স্বজনদের বলছি, সসম্মানে নিজেদের বাড়ি ফিরে যান। আপনাদের বদনাম করতে আপনাদের 3 বেলা পেট পুরে খাওয়ানো হচ্ছে না। শ্বশুর আব্বা তখন বাড়ি ঢুকছিলেন, আজ একটু আগেই ফিরছেন। আমার কথা শুনে কয়েক মুহূর্ত দাঁড়ালেন, কিন্তু কিছু বললেন না, চুপচাপ নিজের মতো ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগে বেশিরভাগ আত্মীয় স্বজন নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। শুধুমাত্র মামি শাশুড়ি রয়ে গেল। হয়তো ননদের পাশ থেকে ননদকে সান্ত্বনা দিতে চাইতেন। সত্যি বলতে এসব কিছু আর ভালো লাগছে না। লোকজন একটা কথাও সহ্য করতে পারছি না। সত্যি হলেও লোকমুখে নিজেদের খারাপ শুনতে বড্ড গায়ে লাগে। অবশ্য শ্বশুর আব্বা বাড়ি আসার পরে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। শাশুড়ি মা ওনার ননদের ঘরে বসে আছেন। মনিরুল নিজের মতো বাইরে চলে গেছে। এখন বাড়িতে মানুষ বলতে আমরা 5 জন। কী করব ভেবে না পেয়ে সকলের জন্য নাস্তা বানালাম, আদা চা এবং পাস্তা। এর বেশি কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে। নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরের দিকে গেলাম। দরজায় কড়া নাড়াতে ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এসলো, কে ওখানে? জি, আমি মিতালি। ও আচ্ছা, ভেতরে এসো। আসসালামু আলাইকুম আব্বু, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম। ওয়ালাইকুম সালাম, বেশ আদব গায়তা শিখেছো দেখছি। তা বেশ ভালো। জি, তা শুধু নাস্তায় দিতে এসেছো নাকি কিছু বলবে? আসলে আব্বু, আব্বু বলে যখন ডেকেছো তখন সংকোচ করবা না। বাবা মেয়ের সম্পর্কে সংকোচ থাকা উচিত নয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি এ বাড়িতে? না আব্বু, তেমন কিছু নয়। কোনো জিনিসের প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে বলতে পারো। তোমাকে আমি মায়ের মতো স্নেহ করি। শ্বশুরের কথায় ভয়টা অনেক কেটে গিয়েছে। ওনাকে যতটা খারাপ মনে করেছিলাম, হয়তো ততটা খারাপ নন। রাগের বশে বিয়ের কথা বলেই ফেলেছে। হয়তো শাশুড়ির সাথে ঝগড়া হয়েছিল। সাহস করে বলেই ফেললাম, আব্বু আপনার দ্বিতীয় বিয়ের বিষয়ে কথা বলতে চাই। আম্মা অনেক বেশি কষ্ট পাচ্ছেন। মুহূর্তে শ্বশুরের মেজাজ পরিবর্তন হয়ে গেল। চোখে মুখে রাগ উপচে পড়ছে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছেন। কর্কশ গলায় বলল, বৌমা, তুমি এ পরিবারের অংশ, পারিবারিক আলোচনার অংশ নিবে সমস্যা নেই, কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চেষ্টা করবে না। আমি বিয়ে করব কি না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমি কাউকে কৈফিয়ত দিব না। আব্বু, আমি আসলে তোমাদের মান সম্মানের সমস্যা হলে হোস্টেলে ফেরত চলে যাও। চাইলে বাসা ভাড়া নিয়ে থাকতে পারো। মাসে মাসে টাকা পাঠিয়ে দেওয়া হবে। দরকার হলে তোমার শাশুড়ি আম্মাকেও সাথে নিয়ে যেও। এখন আসতে পারো। হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। শ্বশুর আব্বা যে এমন করবেন বুঝতে পারিনি। ভেবেছিলাম উনি আমার কথা শুনবেন, হয়তো শাশুড়ি মায়ের কষ্টটা বোঝাতে পারবেন, কিন্তু উল্টোটা হলো। পরদিন সকালে মেয়ের বাড়ি থেকে 2 জন লোক এলো। শ্বশুর আব্বু নিজের হাতে সবার যত্ন আত্তি করছে, নানান পদের খাবারের আয়োজন করছে। লোক দুটো দিব্যি নিজেদের মতো কথা বলেই যাচ্ছে, খাবার খাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, সব জেনে বুঝে এরা কিভাবে এখানে মেয়ের বিয়ে দিতে পারে। যেখানে পাত্র বিবাহিত, তার ছেলে পর্যন্ত বিয়ে করেছে, সেখানে কিভাবে মেয়ের বিয়ে দিতে পারে? ওনাদের কথায় বলে জানতে পারলাম মেয়ের বয়স 22। মেয়ের বয়স শুনে আমার মাথায় বাজ পড়ল। এখনকার যুগে 22 বছরের মেয়েকে এক ছেলের বাপের সাথে বিয়ে দিচ্ছে, যেখানে পাত্রের বয়স 50+। লোক দুটো যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নতুন শাশুড়ি আসছে, সব কিছু নিজের হাতে ব্যবস্থা করবে। আমি কোনো প্রকার উত্তর দিলাম না, হতভম্ব হয়ে বসে রইলাম। লোক দুটো যাওয়ার পর বাড়ির পরিবেশ একদম ঠিক হয়ে গেছে। শাশুড়ি মা নিজের মতো কাজ করছে, আমাকে এটা ওটা হুকুম করছে, আমিও সেগুলো নীরবে পালন করে যাচ্ছি। এতে যদি ওনার মনে একটু শান্তি লাগে তাহলে তাই হোক। মনিরুল ব্যাপারটা নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না। ঘড়িতে তখন বিকেল 4টা। শাশুড়ি মা বারান্দায় বসে আছে, হাতে একটা গল্পের বই। পাশে চানাচুরের বাটিটা খালি পড়ে আছে। ওনাকে দেখে বড্ড মায়া লাগছে আমার। হয়তো একটা মেয়ে হওয়ার দরুন শাশুড়ি মায়ের
কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। শাশুড়ি মা সারাদিন সকলের জন্য নানান রকমের রান্না করেছেন, বাড়িতে সব কিছু এক হাতে সামলেছেন, আমাকে এটা ওটা এগিয়ে দিতে বলেছেন। কতটা কষ্ট লুকিয়ে স্বাভাবিক হয়ে আছেন ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। ৭-৫ ভাবতে ভাবতে ওনার পাশে গিয়ে বসলাম। আস্তে আস্তে বললাম, আম্মা, চানাচুর এনে দেবো? না বৌমা, এখন আর চানাচুর খেতে ইচ্ছে করছে না। তুমি বরং এক কাপ চা নিয়ে এসো। বই পড়তে পড়তে চা খাওয়ার মজাই আলাদা। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি চা নিয়ে আসছি। আমার কথায় কোনো উত্তর দিলেন না। হ্যাঁ হুঁ কিছুই শোনা গেল না। একঘেয়েনে বই পড়ছেন। হয়তো এভাবে নিজের কষ্ট কমাতে চাইছে। রান্নাঘরে গিয়ে ২ কাপ চা বানালাম। মনিরুল ঘরে আছে, তাকে ১ কাপ দিব, অন্যটা শাশুড়ি মায়ের জন্যে। বেলা অবেলায় চা খাওয়া অভ্যাস নেই আমার। অভ্যাস থাকলে হয়তো নিজের জন্যও ১ কাপ বানিয়ে নিতাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে শাশুড়ি মা বললেন, বৌমা, তোমায় কিছু গল্প বলো, সময় করে শুনতে পারবে তো? জি নিশ্চয়। তাহলে শোনো। যখন বিয়ের বয়স হয় তখন আমার বয়স ছিল ১৮। সেই থেকে এই সংসারের পিছনে খেটেই চলছি। তোমার শ্বশুর আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, কিন্তু লোভের কাছে তিনি পরাজিত। আমি কিছু বুঝতে পারছি না আম্মা। তোমার শ্বশুর এখন যুবতী স্ত্রীর প্রয়োজন। আমার মতো অসুন্দরী বৃদ্ধাকে তার ভালো লাগে না। কি বলবো বুঝতে পারছি না, বুঝতে হবেও না। ভরসা করে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব আম্মা? আমার অবর্তমানে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিও। নিজের হাতে সংসারে সব কিছু সাজিয়েছি। ছেলেটাকে খুব যত্নে মানুষ করেছি আমি। ওকে কষ্ট দিও না। আম আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আম্মা আপনি ভেঙে পড়বেন না। আব্বু আবার বিয়ে করবেন না। আমরা ওনাকে বোঝাতে সক্ষম হব। ৩০ বছরে যে মানুষটাকে চিনতে পারলাম না, ৭ দিনে তুমি তাকে চিনবে? কোনো উত্তর দিতে পারলাম না, চুপ করে রইলাম। শাশুড়িমা গল্পের বই হাতে নিয়ে ঘরে চলে গেলেন। হতাশা ঘিরে ধরেছে আমায়। এ কেমন অদ্ভুত অনুভূতি! শাশুড়ি শুধুমাত্র মায়ের প্রতি সহানুভূতি, ভালোবাসার জন্য এমন অনুভব হচ্ছে আমার নাকি ভয়ের কারণ। কোথাও শুনেছিলাম ছেলের বাবার মতো হয়। সেদিন রাত্রে শাশুড়ি মায়ের সাথে বসে খাবার খেলেন শ্বশুরাব্বু। ঘরে যাওয়ার আগে গম্ভীর গলায় বললেন, মনিরুলের মা, ঘরে আসো, তোমার সাথে কথা আছে। শাশুড়িমা নির্বাকভাবে ওনার ঘরে চলে গেলেন। পরদিন সকাল থেকে বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক। শাশুড়িমা নিজের হাতে সব কাজ করেছেন। শ্বশুরাব্বু, মনিরুল, এরাও স্বাভাবিক। শুধুমাত্র আমি স্বাভাবিক হতে পারছি না। শাশুড়িমায়ের এই নীরবতা, বাড়ির পরিস্থিতি, সব কিছু আমার কাছে জোনাকি পোকার বাতি মতো মনে হচ্ছে। চোখের সামনে আলো রয়েছে, কিন্তু সে আলোয় পথ চলা বড্ড দায়। আগামীকাল শ্বশুরাব্বুর বিয়ে। এ কদিন শাশুড়ি মাকে একবারের জন্য কাঁদতে দেখিনি। মনে হলো এ ব্যাপারটা সব থেকে বেশি উদাসীন। বিয়ে ভাঙার কোনো চিন্তা নেই, বরং বাবার বিয়ে খাওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে। নিজের হাতে নতুন মায়ের জন্য শাড়ি গহনা কিনছে। একটু আগে গেছে ফুলের অর্ডার দিতে। শ্বশুর আব্বুকে বিয়ের বিষয়ে কিছু বলার সাহস করতে পারেনি। মনিরুলকে কয়েকবার বলেছি বিয়ে আটকাতে, না পারলে আমাকে বাপের বাড়ি রেখে আসো। আমি এখান থেকে চলে যেতে চাই, কিন্তু তার এক কথা, বাবা বলেছে ওনার বিয়ে হলে তারপর যাবে। আজকাল মনিরুলকে দেখলে বড্ড বিরক্ত লাগে আমার। কেমন ছেলে সে! মায়ের কষ্ট বুঝতে পারছে না, এমনকি নিজেদের মান সম্মানের কথাও চিন্তা করছে না। বাবার অন্যায় আবদারে সায় দিয়ে যাচ্ছে। ঘড়িতে তখন রাত ১১টা। শ্বশুরাব্বু আর মনিরুল ঘুমিয়ে পড়েছে। শাশুড়িমা কোথায় আছে বলতে পারি না। মানুষটা আজকাল রোবটের মতো আচরণ করে। আমার চোখে ঘুম নেই, কিছু ভালো লাগছে না। আশেপাশের লোকজন, নানার কথা আমার মনটা বারবার বিষিয়ে দিচ্ছে। শ্বশুরকে নিয়ে বললে হয়তো দাঁতে দাঁত চেপে মেনে নিতাম, গায়ে লাগেও মনে লাগতো না। কিন্তু ওরা মনিরুলকে নিয়ে বাজে কথা বলছে। এই তো সকালে পাশের বাড়ির মনিরা ভাবি এসেছিল, হাতে করে পেয়ারা মাখা নিয়ে এসেছে। আমাকে ডেকে পেয়ারার বাটিটা হাতে দিল, তারপর ব্যঙ্গ করে বলল, তোমার শ্বশুর শাশুড়ির প্রেমের কথা জানতে তো? আমি এসেও দেখি একজন অন্যজনকে রেখে কিছুই মুখে তোলে না। তোমার শ্বশুর কতদিন আধা খাওয়া খাবার নিয়ে বাড়ি ফিরেছে আমি নিজের চোখেই দেখেছি। সেই সম্পর্ক আজ ভাঙতে চলেছে। পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। তুমি তো আবার সেই লোকের ছেলেকে বিয়ে করছো। না জানি তোমার কপালে কি লেখা আছে। ছেলেরা বাপের মতোই হয়। লজ্জায় মাথা নিচু করে এসেছিলাম, চাইলেও কিছু বলতে পারিনি। বলতে খুব ইচ্ছে করছিল মনিরুল এমন নয়, কিন্তু মনিরুলের উদাসীনতা আমাকে বলতে দেয়নি। কোনো এক অজানা বাধায় আটকা পড়েছি।
বুক চিরে বেরিয়ে আসা কথাগুলো গলায় আটকে গেছে। ফিরে গিয়ে মাঝে খঞ্জরের মতো আঘাত করেছে হৃদয়ে। রক্তাক্ত হয়েছে এ মন, এ যাতনা এত নিষ্ঠুর কেন? হারিয়ে যাওয়া কষ্টের থেকে ভাবনা হয় যে মারাত্মক বেদনাদায়ক। বৌমা, এত রাতে এভাবে হাঁটছো কেন? শাশুড়ি মায়ের কণ্ঠস্বরে চিন্তার জগৎ থেকে বাস্তবে এলাম। নিচু স্বরে বললাম, ঘুম আসছে না তাই। ও আচ্ছা। উনি চলে যেতে লাগলেন, কিন্তু আমি পেছন থেকে হাত টেনে ধরে কাতর গলায় বললাম, আম্মা, আপনি এসব কিভাবে সহ্য করছেন? পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি একদম মেয়ের মতো চিন্তা করো আমাকে নিয়ে। এই কদিনে সব কিছু লক্ষ্য করেছি আমি। কিন্তু মা, সব বিষয় আমাদের হাতে থাকে না। কেউ চলে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা বোকামি। চুলে পাক ধরেছে, বয়সের ভারে নুইয়ে পড়েছি দিন দিন। এক সময় এমন বোকামি কি মানায় আমাকে? আপনি আব্বার বিয়েতে মত দিয়েছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? অনুভূতিহীন মানুষগুলোরা কিছুই অনুভব করতে পারে না। আমি সব কিছু মেনে নিয়েছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এতদিন শুনেছি শোকে মানুষ পাথর হয়ে যায়। আজ আপনাকে দেখে উপলব্ধি করতে পারছি। সবসময় চোখে দেখা ঠিক হয় না, কানেও শোনার কথা মিথ্যে হয় না। সবাই বলাবলি করছে আপনাদের ভালোবাসা নাকি দেখার মতো ছিল। একজন অন্যজনকে ছাড়া কিছুই বুঝতেন না, তাহলে কেন? ভালোবেসে বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না। আমি এখনো বিশ্বাস করি তোমার শ্বশুর বিয়ে করবেন না। একটু আগেই বললেন আপনাকে বোকামি মানায় না। তবে এ কোন বোকামি মা? চোখে দেখেও বিশ্বাস করতে চাইছেন না? ভালোবাসা অন্ধ হয়, বিশ্বাস ভরসা যেখানে আলো এনে দেয়। তোমার বয়স কম, এখনই সব কিছু বুঝবে না। উনি আর কিছু বললেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। শাশুড়ি মায়ের আচরণ কেমন রহস্যময় লাগলো আমার কাছে। এ যেন এক রহস্যময় উনি, যাকে বুঝতে পারার ক্ষমতা আমার হাতে নেই। পরক্ষণে মনে হলো শোকে পাগল হয়ে গিয়েছি, পাগলের প্রলাপ বকছি। না, আর কিছু চিন্তা করার ক্ষমতা নেই আমার। চুপচাপ শুয়ে পড়লাম। তবে কিছুতেই ঘুম আসছে না। নানান চিন্তা মাথা ঘুরপাক খাচ্ছে। শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে মনিরের ডাকে ঘুম ভাঙল। ছেলেটা চিৎকার করে বলছে, মেহমান চলে আসবে, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও। মেহমান আসবে মানে? কে আসবে? আবার বিয়ে, এ বাড়িতে হবে, সব কিছু সাজিয়ে রাখো। তবে রান্নার চিন্তা নেই, খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে। বাপের বিয়ে নিয়ে এতটা উৎফুল্ল কেন তুমি? নির্লজ্জের মতো কাজ করো না, বিরক্ত লাগে। আমি আবার কি করলাম? সে যাই হোক, তুমি কিন্তু গোলাপি রঙের শাড়ি পরবে না? ওই রঙে তোমাকে একটু বেশি মানায়। চোখ সরাতে পারবো না। লোকের মাঝে হাঁ করে তাকিয়ে থাকলে সবাই নির্লজ্জ বলবে। তুমি কি যাবে? মনিরুল চলে গেল। আমি নির্বিকার হয়ে বিছানায় বসে রইলাম। কনেপক্ষের বাড়ির লোকজন চলে এসেছে, তবে খুব বেশি কেউ আসেনি। হাতে গোনা 5 জন লোক। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আমার কাছে, কিন্তু বলার মতো কেউ নেই। কনের সাজে সুন্দরী এক যুবতী বসে আছে। পৃথিবীর সবটুকু সৌন্দর্য যেন তার। এত সুন্দরী মেয়ে কী করে এমন লোককে বিয়ে করতে পারে? আগেরকার দিনে হলে মানা যেত, কিন্তু আজকালকার যুগে এসব কী করে সম্ভব? শ্বশুরবাবু সাদা রঙের পাঞ্জাবি পরেছে, তার চেহারার কাছে বয়সের হার মানতে বাধ্য। শাশুড়ি মায়ের কথাই না বললাম। ঘরের এক কোণে পড়ে আছেন। সকাল থেকে কারোর সাথে কথা বলছেন না। ঘর থেকে বের হতে দেখা যায়নি। বাড়িতে বিশেষ আত্মীয় স্বজন নেই, সব মিলিয়ে 20-25 জন হবে। তবুও কেমন দমবন্ধ লাগছে আমার। নিঃশ্বাস আটকে আসতে চাইছে। না, এই কষ্ট শাশুড়ি মায়ের জন্য নয়, বরং শাশুড়ি মায়ের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছি। এই জন্য আমার অঘোষিত ভবিষ্যৎ। মনকে কিছুটা শান্ত করতে পারছি না। বিশ্বাস রাখতে পারছি না নিজের ভালোবাসার মানুষের উপর। ঠান্ডা পানিতে মুখটা ভিজিয়ে নিলাম, যদিও কিছুটা স্বস্তি মেলে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে এসেছে। একটু পরেই বিয়ে। আগে বিয়েটা শেষ করার ইচ্ছে ছিল সকলের, কিন্তু শ্বশুরাব্বু বাধা দিলেন। ওনার মতে খাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলে বেশি ভালো। বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে আছি। এসব ঢং আমার ভালো লাগছে না। এই অনুষ্ঠান থেকে বের হওয়ার উপায় খুঁজছি। এমন সময় কয়েকজন পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করলো। এখানে কার বিয়ে হচ্ছে? বিষণ্ণতায় ঘেরা পরিবেশ হঠাৎ আতঙ্কিত হয়ে উঠল। কনে পক্ষ থেকে শুরু করে ছেলেপক্ষ সবাই বিচলিত হয়ে পড়েছে, কিন্তু শ্বশুরাব্বু একদম শান্ত। স্বাভাবিকভাবে পুলিশের কাছে এগিয়ে গেলেন। জি, আমার বিয়ে। কোনো সমস্যা? কিসের বিনিময়ে আপনি বিয়ে করছেন?
আনার সম্পত্তির 75 ভাগ কনের নামে লিখে দেবার কথা দিয়েছি, সেই সাথে 10 লাখ টাকা দেনমোহর। মশাই, আপনি কি পাগল? আমি পাগলামি না করলে আপনারা কি এদের ধরতে পারতেন? হ্যাঁ, বড্ড রসিক মানুষ আপনি। এই কনেসহ কনেপক্ষের সবাই গাড়িতে তোলার ব্যবস্থা করো। আগে মামার বাড়ি দিয়ে ঘুরে আসুক, তারপর না হয় বিয়েতে অংশগ্রহণ করবে। পুলিশের কথায় কনে দৌড়ে এলো, ব্যস্ত হয়ে বলল, আমি সাবালিকা, আমি কাকে বিয়ে করব না করব আমার ব্যাপার, আপনাদের কি সমস্যা? 15 বার বিয়ে করেও বিয়ে করার শখ মেটেনি তোমার? এই, ওকে নিয়ে যাও। পুলিশরা চলে গেল। খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা মিটে গেল যেন পূর্ব পরিকল্পিত। কনেপক্ষ সকলকে পুলিশ ধরে নিয়ে গেল। হাতে গোনা কয়েকজন বরপক্ষ তখন উপস্থিত। তাদের ভিতর নানান রকম আলোচনা করছে। সব কিছুর মাঝে আমি হতভম্ব হয়ে বসে আছি, কিছুই বুঝতে পারছি না। কি বৌমা, কিছুই তো বুঝতে পারলে না? সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার জন্য না হয় সম্পূর্ণ ঘটনা খুলে বলি। এ কয়দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছে তুমি। ঠিক বুঝলাম না। আসলে আমার এক বন্ধু পুলিশ অফিসার বেশ কয়েকদিন ধরে একটা কেস নিয়ে সমস্যায় ছিল। কয়েকজন লোক মেয়ে বিয়ে দেওয়ার নাম করে লোকজনের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। মেয়ের বিয়ের নাম করে মানে? যেসব লোক আমাদের বাড়িতে কনেপক্ষ সেজে এসেছিল, ওরাই এ দলের সদস্য। ওদের প্রধান কাজ হলো একটু ধনী আর ভীমরতি আছে এমন লোক খুঁজে বের করা, তারপর সুন্দরী মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখানো। যারা ওদের ফাঁদে পা দিয়েছে তাদের থেকে দেনমোহর নাম করে লাখ লাখ টাকা নিয়েছে। আবার কারো কাছ থেকে মেয়ের নামে সম্পত্তির অংশ লিখে নিয়েছে। তারপর বিয়ের মাসখানেক পর ডিভোর্স। এছাড়া ওদের সব থেকে বড় বড় হাতিয়ার ছিল গোপন ভিডিও। বাসর রাতে সব কিছু ওরা ভিডিও করে রাখতো। তাছাড়া কিছু ব্যক্তিগত ছবিও তুলে রাখতো। সেগুলো দিয়েও পরে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতো। এভাবে ওদের ব্যবসা চলছিল। সম্মানের ভয়ে কেউ কোনো অ্যাকশান নিতে পারেনি, সেই জন্য এই নাটকটা করতে হলো। তাই বলে আপনি মাকে কষ্ট দিবেন? তোমার শাশুড়িকে 2 দিন আগে সব কিছু বলেছি। মনিরুলও সম্পূর্ণ ব্যাপারটা জানতো। ঠিক তো? আপনাদের পরিবারের কেউ হই না আমি, আমাকে কেউ কিছু জানালো না? আমি জানতে চেয়েছিলাম, কিন্তু মনিরুল নিষেধ করলো, বলল তুমি নাকি অভিনয় করতে পারবে না, আর চোর পুলিশের ব্যাপার, তাই একটু গোপন ছিল বিষয়টা। জি। চুপচাপ ঘরে চলে এলাম, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মনিরুলের ওপর ভীষণ রাগ হচ্ছে, সব কিছু জেনে শুনে আমার কাছে লুকিয়ে গেছে। আর শ্বশুর আব্বুই বা কেমন? বন্ধুর উপকার করতে গিয়ে নিজের ঘরে আগুন লাগাচ্ছে। তবে শেষ পর্যায়ে শ্বশুরের দ্বিতীয় বিয়ে করেনি, এই যা রক্ষা। ঘরে গিয়ে শুয়ে পড়লাম, মাথাটা বড্ড ধরেছে। শ্বশুরের উপর আমার রাগ নেই, শাশুড়ি মা নিজেই প্রথম থেকে কিছু জানতেন না। শ্বশুরাব্বু হয়তো ওনাকে নিষেধ করেছেন, কিন্তু মনিরুল, ও কী করে আমাকে না বলে থাকতে পারলো? আমি কতটা দুশ্চিন্তা করেছি ও নিজেই চোখে সব কিছু দেখেছে। কিছু ভালো লাগছে না, বড্ড অভিমান জমা হয়েছে মনের কোণায়। মিনিট 10 পর মনিরুল ঘরে আসলো। বউটা বুঝি আমার উপর অভিমান করেছে? আমি কোনো উত্তর দিলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মনিরুল কাছে এসে বলল, আমার গায়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে আমি অসুস্থ কিনা। ও বউ, তোমার কি শরীর খারাপ লেগেছে? ভালো লাগছে না, বিরক্ত করবেন না। ওরে বাবারে, কি হলো আমার চাঁদ পাখির? আমার এত আহ্লাদের দরকার নেই। তাহলে কে আহ্লাদ করবে শুনি? কেউ না। আরে এত অভিমান করতে নেই, আসলে বিষয়টা গোপন ছিল। তাছাড়া থানা পুলিশের ব্যাপার, তাই তোমাকে জড়াতে চাইনি। ভালো করেছেন। আমিও এখন কাবিন ব্যবসা শুরু করবো ভাবছি। করো। আমাকে পার্টনার হিসাবে নিবে নাকি? যত্ত সব। আচ্ছা, শ্বশুর আব্বু কি শাশুড়ি মাকে বোঝাবে কি করে এখন? এই যেমন করে আমি তোমাকে মানিয়ে নিলাম। আসলে আব্বু মাকে আগের থেকেই সবটা বলে দিয়েছে, এই জন্য মা শেষ কয়েকদিন একটু স্বাভাবিক ছিল। আচ্ছা, ওদের নাটক ধরতে এমন নাটক করতে হলে কেন? পুলিশ তো এমনিতেই ওদের ধরতে পারত। ওদের নাগালের ভিতর পাচ্ছিল না, আর যেহেতু ওদের কাছে গোপন ভিডিও ছবি এসব রাখা ছিল, তাই লিখিত অভিযোগ দিতে ভয় পেত। লিখিত অভিযোগ না পেলে পুলিশ কিছুই করতে পারছিল না, তাই আব্বুকে দিয়ে এমনটা করানো যায়। নাটক তো তুমিও করতে পারতে, আব্বু কেন? আমি করলে ওরা সন্দেহ করতো। ওদের মূল টার্গেট 50+ লোক।
যারা সুন্দরী বউ পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচা করতে পারে। তবে বয়স হলে সবাইকে এমন ভীমরতি ধরে না। যাক, বুঝলাম। আমি তো ভেবেছিলাম শ্বশুরাব্বু বিয়ে করেছেন। জানো, আজকে এই অনুষ্ঠান করার আরও একটি কারণ আছে। আজ মা বাবার বিবাহবার্ষিকী, সেজন্য বাবা হিসেব করে আজকের দিন ঠিক করেছে সন্ধ্যাবেলা ছোটোখাটো আয়োজন করতে হবে। শ্বশুরাব্বু তো অনেক রোমান্টিক, একদম তার ছেলের মতো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটার নাম হচ্ছে কাবিন ব্যবসা।